সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। জামাত ইসলামীর আমির অভিযোগ করেছেন সরকার অন্তহীন প্রতারণা করেছে, আর এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে। এদিকে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট স্পিকারকে স্মারকলিপি দেওয়ার সময় হুঁশিয়ারি উচ্চারণ করে প্রয়োজনে বিপ্লবের কথা বলছে, অথচ তাদের দাবি অনুযায়ী বিএনপি বলছে জুলাই সনদ বিষয়ে সরকারের তাদের সমস্ত দাবি, তাদের জুলাই সনদে যেসব বিষয় আছে সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এনসিপির এমন অভিযোগের পাশাপাশি এনসিপি শুধু থেমেই থাকেনি, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। এদিকে তাদের কর্মসূচিতে সাভারে একটা হামলার ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং 2 জন যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছে। সংসদেও বিএনপি তাদের অবস্থান প্রতিদিন স্পষ্ট করছে, তারপরও শঙ্কা কাটছে না। নানা রকম বিপ্লব বিক্ষোভের ডাক দিচ্ছে বিরোধী দল। এসব বিষয় নিয়ে আজকের আমাদের সম্পাদকীয় বিপ্লবের হুমকি কেন, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং হাসনাত কায়েম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং সাংবাদিক মুক্তাদির রশিদ, বাংলা আউটলুক। আপনাদের 3 জনকে স্বাগত। প্রিন্স ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করি। আপনি যেমনটা শুনছিলেন যে নানা রকম কর্মসূচি আসছে এই জুলাই সনদ গণভোট বাস্তবায়ন নিয়ে, এবং আপনাদের দল থেকে সংসদের বাইরে নানাভাবে নানা রকম আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু তারপরও বিরোধী দল আপনাদেরকে বিশ্বাস করতে পারছে না। তারা নানা রকম বিপ্লবের হুমকি দিচ্ছে। তো এই যে মাত্র 4 মাসের একটা সরকার, এখনই কেন এই ধরনের হুমকি ধামকি, কেন আপনারা কেন বিরোধী দলকে আশ্বস্ত করতে পারছেন না? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্নটির আজকে অবতারণা করেছেন, আজকে আমরাও দেখলাম যে জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে বিএনপি নাকি আপনার এই জুলাই সনদ নিয়ে কি অন্তহীন জুলাই সনদ নিয়ে নাকি অন্তহীন প্রতারণা করছে, এবং নাহিদ ইসলামকে দেখলাম তিনি বলেছেন সরকার নাকি গাদ্দারি করেছে। আসলে এই যে এই কথাগুলো, এগুলো কিন্তু বিগত দিনের যে রাজনৈতিক যে একটা সংস্কৃতি, যেটাকে আমরা বস্তা পচা রাজনীতি বলি, বা যেই রাজনীতির কে আমরা পরিবর্তন করতে চাই, যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা পরিবর্তনের একটা সুযোগ এসেছে, সেই পরিবর্তনের সাথে কিন্তু এইটা যায় না, এটা সাংঘর্ষিক। আজকে আমরা যদি বলি এই যে জুলাই সনদ বা গণভোট বা ইত্যাদি নিয়ে জামাত এনসিপি জোট তারা জনগণকে অন্তহীনভাবে প্রতারণা তো বটেই, বিভ্রান্ত করার জন্য, বা তাদের যে কূট কৌশল করে তাদের যে দুর্বিসন্ধি যে রাজনীতি বর্তমানে তারা চালিয়ে যাচ্ছে, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা অন্তহীন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাহলে কি ভুল হবে? তো সেই কথাগুলো তো আমরা বলতে চাই না। আমরা বলতে চাই, দেখেন জামাতের আমির সাহেব আরও কতগুলি কথা বলেছেন আজকে, যে তিনি বিগত নির্বাচনকে তিনি ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়েছেন, এবং বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিএনপির সাথে মিলে সেই ষড়যন্ত্র করে জামাতকে সেখানে হারিয়ে দিয়েছে। এটা জামাতকে কেন মানুষ ভোট দিবে, জনগণ ভোট দিবে? যে জামাতের ইসলামীর যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের যে বিতর্কিত ভূমিকা, তাদের যে আপনার পাক হানাদার বাহিনীর যে অক্সিলারি ফোর্স হিসাবে তাদের যে ভূমিকা মানুষকে ভুলে গিয়েছে, এবং জামাত কি এমন ধরনের কোনো কাজ করেছে যে জনগণ তাদেরকে সরকার গঠন করার সুযোগ করে দিবে? এটা তো একটা অমূলক একটা বিষয়। তারপরেও আমরা মনে করি গণতান্ত্রিক যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রে যে নির্বাচনটি হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে আপনার নির্বাচন হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে ষড়যন্ত্র আখ্যা দিলে তা কিন্তু প্রকারান্তরে দেশের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক যে অধিকার এবং স্বাধীন সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করার শামিল, এবং যেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে করে ফেললেন। তো এই করার মধ্য দিয়ে তারা তাদের যে
তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে না, এটাই কিন্তু আবার তারা সামনে নিয়ে আসলেন। এই বিতর্ক কিন্তু আবার নতুন করে চলতেই থাকবে। কিন্তু আজকে দেখেন, আমাদের যখন আমরা এই মানে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের যখন একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় যখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা উচিত, আমাদের মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি থাকতেই পারে, সেটা নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা করে একটা পর্যায়ে সেখানে আসা উচিত। সেখানে না এসে সেখানে তারা প্রতারণা, গাদ্দারি এসব কথা বলে তারা কিন্তু উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এখন ইট পারলে তো পাটকেল খেতেই হবে। এখন এখন বিএনপিও যদি একইভাবে আপনার একই ধরনের কর্মসূচি নিয়ে পাল্টা জবাব দেয় বা রাজপথে থাকে, তাহলে কি সংঘাতের রাজনীতি হবে না? তাহলে কি যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে নতুন করে দেশ সাজাবার যে একটা আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কি পর্যদস্ত হবে না বা এটা কি বাধাগ্রস্ত হবে না? সেটাকে আমরা চাই? আমরা কেউ এটা চাই না। সে কারণে আমরা বলেছি যে আমাদের এই সংসদ হচ্ছে সার্বভৌম সংসদ। আসেন আমরা সেখানে আলাপ আলোচনা করে আমাদের মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে আমরা সেখানে আমরা বসে আলোচনা করি। এই যে জুলাই সনদকে বলছে বিএনপি জুলাই সনদ থেকে সরে এসেছে। আমরা জুলাই সনদ যেটা বলেছি যে আপনার সংসদের সাউথ প্লাজায় আমরা সকলের লক্ষ লক্ষ লোকের সামনে আমরা প্রকাশ্যে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, কিন্তু তারা বারবারই বলে যাচ্ছে বিএনপি জুলাই সনদ থেকে দূরে সরে এসেছে। আজকে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়ন করার জন্যই তো আজকে আমরা কাজ করছি। এই যে ধরেন সংসদে আমরা ধরেন 300 আসনেই যে মানে সমতার ভিত্তিতে যে একটা উন্নয়ন পরিকল্পনা যে হচ্ছে বা গ্রহণ করা হয়েছে, সেটা কি জুলাইয়ের আগে, সে আগে কখনো ছিল? কখনোই ছিল না। আজকে যে সংসদকে আমরা সার্বভৌম করা বা সকল সিদ্ধান্ত গ্রহণের বিন্দুতে পরিণত করা, কার্যকর সংসদ করা, সেই জন্য আমরা তো ব্যাপকভাবেই পদক্ষেপ নিয়ে সেখানে অংশগ্রহণ করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তো সেটা কি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না? আজকে সেখান থেকে বের হয়ে এসে তারা সংসদের বাইরে গিয়ে জামাত, এনসিপি জোট, তারা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চালাচ্ছে, আবার নাকি একটা গণ অভ্যুত্থান ঘটাবে, আবার নাকি একটা অগ্নিকাণ্ড নাকি আগ্নেয়গিরি সৃষ্টি করবে, তারা এরকম যে হুঙ্কার দিচ্ছে, সেই হুঙ্কার বাংলাদেশের মানুষ এখন আর শুনতে চায় না। মানুষ এখন একটা উন্নত জীবন চায়, মানুষ এখন একটা শৃঙ্খলিত জীবনে ফিরে যেতে চায়, মানুষ একটা উন্নত দেশ দেখতে চায়, যেখানে আপনার মানবিকতা থাকবে, মানবাধিকার থাকবে, যেখানে আপনার কর্মসংস্থান থাকবে, যেখানে সকলের খেয়ে পড়ে বেঁচে থাকার একটা সুযোগ সৃষ্টি হবে, সুযোগ না একটা অধিকার, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, সেরকম দেশ মানুষ দেখতে চায়। মানুষ এই হুঙ্কার আর শুনতে চায় না, মানুষ এই আগের দিনে আর ফিরে যেতে চায় না। নতুন করে দেশ গঠনে আমরা এগিয়ে যেতে চাই, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে অনাড়ম্বর দৃষ্টিভঙ্গি, তার যে মানবিক দৃষ্টিভঙ্গির তিনি বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, সেটা আমাদের সকলকে ধারণ করে সেটাকে আমাদের এগিয়ে নিতে হবে। সকল এলাকায় সুষম উন্নয়ন আমাদের সৃষ্টি করতে হবে। হ্যাঁ, এর মধ্যে ব্যর্থ যে হচ্ছে না তা না, 2-4টা ব্যর্থ তো থাকবেই। সেখান থেকে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে, ভুল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এই যে ধরেন গতকালকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী তিনি চলে গেলেন আপনার কোনো মানে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি একটি সামরিক মহড়া দেখতে গেলেন। সেখানে পাহাড় বা গ্রামীণ বন জঙ্গলে হেঁটে যে ঘুরে বেড়ালেন, তাদের সাথে আহার খেলেন, তাদের কথা শুনলেন। এই যে তার যে একটা মানে নতুন একটা মানে দৃষ্টান্ত, এটা কি আগে কখনো ছিল? তা আসেন না আমরাও নতুন নতুন করে প্রতিদিনই একটা দৃষ্টান্ত স্থাপন করি। তিনি প্রতি মাসের বেতনের 10% তিনি গরিব মেহনতি মানুষের কল্যাণের জন্য দিয়ে দিচ্ছেন। তার সংসদ সদস্য, তার মন্ত্রিসভার সদস্যদেরকেও তিনি আহ্বান জানিয়েছেন, সংসদ সদস্যদেরকেও তিনি আহ্বান জানিয়েছেন যে দেন না, আমরাকে উদাহরণ সৃষ্টি করি, এখান থেকে আমরা শুরু করি। এই যে ব্যয় সংকোচন করার যে নীতি, প্রতিবার বাজেটের পর নাকি আপনার কোটি কোটি টাকার নাকি নৈশভোজ হতো। বিগত আওয়ামী লীগ আমাদের নাকি 10 কোটি টাকা বরাদ্দ ছিল সেখানে একটা নৈশভোজে, যাই না নৈশভোজ কি সোনা দিয়ে না রূপা দিয়ে খাওয়ানো হতো, 10 কোটি টাকা বাজেট ছিল। সেখানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী সেটা বাতিল করে দিলেন যে না, আজকে
এই এই নৈশভোজের কোনো প্রয়োজন নেই, সেই টাকাটা আমরা জনকল্যাণে ব্যয় করি। তো এই যে একটা দৃষ্টান্ত একটার পর একটা উনি স্থাপন করে যাচ্ছেন, তার অনাড়ম্বর জীবন এবং মানবিক দৃষ্টিভঙ্গি, সেখান থেকে সেগুলি কি আপনার পরিবর্তন না? আপনার হ্যাঁ শুধু কাগজে কলমে আমি পরিবর্তন করব, আমার মন মানসিকতার কোনো পরিবর্তন হবে না, তাহলে কাগজে কলমে সেই পরিবর্তনটা তো আপনার মানে স্থায়ী লাভ করবে না, রূপ লাভ করবে না, এটা তো আপনার মানে সাস্টেনেবল হবে না। আচ্ছা, তো সেই কারণেই আমাদের আসুন এগুলো, এইসব কথা, এই যে প্রতারণা, গাদ্দারি, এসব কথা বাদ দিয়ে সংসদে বসেন, সেখানে বসে আমরা আলোচনা করি। আপনি সংসদে এক ধরনের আচরণ করছেন, সংসদের বাইরে গিয়ে আবার আরেক ধরনের আচরণ করছেন। সংসদে আপনার ওভেন চাচ্ছেন, পর্দা চাচ্ছেন, ফ্ল্যাট চাচ্ছেন, গাড়ি চাচ্ছেন, আবার বাইরে গিয়ে বলতেছেন যে বিএনপি প্রতারণা করছে। তার মানে ওগুলি দিচ্ছে না বলে কি প্রতারণা হচ্ছে? আচ্ছা, আমি একটু হাসনাত কায়েম আপনার কাছে আসি। জুলাই সনদ নিয়ে তো অনেক কথা হচ্ছে, গণভোট নিয়ে অনেক কথা হচ্ছে। বিএনপি ওই গণভোটের বিভিন্ন যে প্যাকেজটা, সেই প্যাকেজটা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছে, যেভাবে তারা চেয়েছিল, যেসব তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেগুলো তার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এবং জামাত ইসলাম এবং এনসিপি যারা সংসদে আছে, তারা এই বিষয়গুলোকে নিয়ে বিএনপি বলছে, তারা বলছে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, বিএনপি আসলে এগুলো করবে না তাদের এটা, এবং তারা বলতে চায় যে আওয়ামী লাইনেই তারা আবার ফেরত যাচ্ছে এই সরকার। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির এই 4 মাসের সংসদীয় কার্যক্রম, সরকার এবং সব দেখে আপনার কিছু মনে হয় যে বিএনপি আসলে সেই পুরনো ধাঁচেই হাঁটছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদের এবং যারা শুনছেন। আমার ধরেন এইরকম আলাপের মধ্যে আমি স্ট্রেট এই জায়গাটা যাওয়ার আগে অন্য একটা কথা বলি। জি। ভাই যেটা নিয়ে কথা বলতেছিলেন, জি। আসলে তর্কটা বাইরে যেটা নিয়ে হচ্ছে, আপনার জুলাই সনদ বাস্তবায়ন করবে না বিএনপি, এটা বলছে না, কিংবা তর্কটা এখানে হচ্ছে না। তর্কটা আসলে হচ্ছে গণভোটের পরে জুলাই সনদ বাস্তবায়নের একটা পদ্ধতি মনে করা হয়, যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিটা কি হবে এবং কি কি জিনিস অবশ্যম্ভাবীভাবে আসলে বাস্তবায়ন করতে হবে, সেইটার একটা রেজাল্ট মনে করা হয় যে গণভোটের ভেতর দিয়ে এসছে। বিএনপির বিরুদ্ধে অভিযোগটা যেটা আসে সেটা হচ্ছে যে এই গণভোটের আয়োজনটাকে ওনারা হা বলেছেন, গণভোটে ওনারা ছিলেন, গণভোটের পক্ষে জনগণকে আসলে ওনারা ভোট দেওয়ার জন্য বলেছেন, ওনাদের দলের লোকজনও ভোট দিয়েছেন, বাইরের মানুষও ভোট দিয়েছেন। দেওয়ার পরে যে এক্সাম্পলটা যেটা ধরেন বিএনপির কাছ থেকে যেটা কোনোভাবেই আসলে আশা করা যায় না, সেটা হচ্ছে যে আপনি জনগণের এই ম্যান্ডেট যেটা জনগণ দিল, সেইটাকে আপনি ক্যারি অন করছেন না, ক্যারি আউট করছেন না। আপনি এই গণভোটে বলা ছিল যে আপনি নির্বাচিত হইলে এবং গণভোট হ্যাঁ হইলে আপনি 2টা দায়িত্ব আপনি পালন করবেন। যারা সংসদ সদস্য হবে তারা সংসদ সদস্য, অ্যাট দ্য সেম টাইম তারা আসলে কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলিরও মেম্বার হবে। তাহলে কনস্টিটিউশন রিফর্ম কিংবা সংবিধান সংস্কারের জন্যে ওনারাই আসলে একটা সংসদীয় সংস্কার পরিষদ করে সেটার আসলে কার্যপ্রণালী বিধিটা ওনারা তৈরি করবেন, কিভাবে কাজ করবে এটা ঠিক করে কি কি জিনিস অবশ্যম্ভাবী করবেন, তার মধ্যে 3টা জিনিসকে আসলে প্রশ্নের মধ্যে আনা হয়েছিল। তার একটা ধরেন আপার হাউস করবেন এবং আপার হাউসে প্রপোর্শনেট পিআর থাকবে, পিআরের অনুপাতে ধরেন আপার হাউস হবে। বিএনপির দিক থেকে পিআর পর্যন্ত ধরেন রাজি ছিল, পিআরের আপার হাউসে, আরে আপার হাউসে পিআরে রাজি ছিল না, আপার হাউস পর্যন্ত বিএনপি রাজি আছে। বিএনপি যেখানে জাতীয় সনদ যেটা, ওইখানে যে নোট অফ ডিসেন্ট আছে, ওই নোট অফ ডিসেন্টে বিএনপি পিআর করবে এটা সে বলে নাই। কিন্তু গণভোটে যখন আসছে, গণভোটের প্রশ্নের মধ্যে একটা প্রশ্নে একটা বলা আছে যে যদি হ্যাঁ হয় তাহলে আপনি পিআর করবেন। কনফ্লিক্টে এইখানে এসে দাঁড়াইছে যে জাতীয় সনদ আর গণভোট, এই গণভোট হ্যাঁ এবং এর যে প্রশ্ন, এগুলিকে এখন আপনি ক্যারি অন করতেছেন কিনা। এইখানে বলা হচ্ছে যে আপনারা বা বিএনপি এই গণভোটের এই রায়টাকে আসলে তারা মানছে না। এইটা সংবিধান সংস্কার পরিষদ করার কথা, তারা এটা মানছে না। তারা কি করতেছে, পুরনো পথে যেরকম 15, 16টা 17টা সংশোধনী হয়েছে, তারা 18 নম্বর একটা সংশোধনী করে 31 দফার মধ্যে যেটা যেটা তারা মনে করেন যে এখন সংবিধানকে টাচ করবে, সেগুলি নিয়ে একটা সংশোধনী করবে। এই হচ্ছে ধরেন বিএনপির স্ট্যান্ড। আর এর বাইরে আমরা সহ আমরা বলতেছি যে না, আপনার গণপরিষদ করার কথা। আপনি গণভোটে যায়
যে সমস্ত জিনিসে হ্যাঁ বলার জন্যে মানুষকে বলছেন, আপনি এটা বলার ভেতর দিয়ে এই যে জাতীয় সনদে যেগুলি আপনি আপত্তি দিয়েছিলেন, সেই আপত্তির 3টে জায়গায় আপনি ছেড়ে দিচ্ছেন। এই জায়গাটা আপনি রাখেন নাই। আপনি যদি ধরে থাকতেন তাহলে আপনি বলতেন যে এই প্রশ্নমালায় আমি গণভোটে ভোট দিতে বলবো, আর তুমি যদি এই জায়গাটা পরিবর্তন করো তাইলে আমি গণভোটে হ্যাঁ ভোট দিতে বলবো। কিন্তু বিএনপির দিক থেকে যেটা জানানো হয়েছে, বিএনপি মনে করে যে এইটা একটা ট্র্যাপ করা হয়েছে ওনাদের সাথে, এবং এইটা তারা মনে করে যে এটা আশঙ্কা ছিল যে তারা যদি এটার সাথে একমত না হইতো তাহলে হয়তো ইলেকশনটাই হইতো না। কারণ বিএনপি ইলেকশনটা করতে চায়, অন্যরা আমরাও ইলেকশনটা করতে চাইছি, আমরা চাইছি ইলেকশনটা কোনোভাবেই যাতে পিছিয়ে না পড়ে। তাইলে দেখেন আমাদের অবস্থান, আমাদের মতো যারা, তাদের অবস্থান কী হয়েছে, বিএনপির এক অবস্থানের সাথে আমরা আছি, বিএনপির আর এক অবস্থানের সাথে নাই। জামাত বা বিরোধী দল যারা, তাদের এক অবস্থানের সাথে আছি, আরেক অবস্থানের সাথে নাই। আমি মনে করি মধ্যবর্তী অবস্থানটা এরকম যে বাংলাদেশে একটা বিপজ্জনক জায়গায় বিপর্যয়ের মধ্যে পড়ুক, এইটা আমরা কেউ চাই না। যারা এখানে রেসপন্সিবল রিজনেবল পলিটিক্স করতে চায় তারা কেউ মনে করে না যে বাংলাদেশকে কালকে আরেকটা এরকম মারামারি, খুনাখুনি, বিপ্লব এগুলির মধ্যে ফেলতে হবে। এইটা কারো আকাঙ্ক্ষিত বিষয় না। আকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে কিছু পরিবর্তন যেটা ছিল আগের সংবিধানে, আগের কাঠামোর, এইটার আসলে পরিবর্তন লাগবে, ক্ষমতার একটা ভারসাম্য লাগবে, আপনার একটা জবাবদিহিতা লাগবে, এবং এমন কিছু আইন ছিল যে আইনগুলিতে সেখানে সরে আসতে হবে। সেই জায়গাটায় একটা কথা বলে আমি শেষ করি যে আমি এখন যেটা ধরেন ভেবে পাই না যে ঠিক আছে, বিএনপি বলছিল এটা নির্বাচন না হলে একটা আশঙ্কা আছে, নির্বাচন হয়েছে, নির্বাচন ওনাদের আশানুরূপ ফল কিংবা আশার অতিরিক্ত ফল হয়েছে। তাইলে এখন যদি তারা এই ধরেন এটা সংস্কার পরিষদ করে, তাহলে সংস্কার পরিষদ করলে ওনাদের কি লোকসান, জাতি এখান থেকে আসলে কি ক্ষতিতে পড়বে, বিএনপির আসলে কি হারাবে, তার তো আর কোনো বিপদের আশঙ্কা নাই। তাহলে এইটা কেন তারা মানছেন না, এটা তারা জাতিকে ক্লিয়ার করতেছেন কিনা। কিংবা ধরেন আপার হাউসে পিয়ার, আপার হাউস পর্যন্ত মানতেছেন, পিয়ার হইলে আপনার কি সমস্যা, আপনি পিয়ারে কেন আসলে রাজি না। বিএনপি যে 31 দফা করেছিল সে জায়গায় আপার হাউস ছিল, সেখানেও কিন্তু তাদের পিয়ার পিয়ারের ছিল কোনো না, পিয়ার ছিল হ্যাঁ। না। পিয়ারটা আসছে ধরেন গণভোটে, গণভোটটা আপনি মানছেন একটা ভয়ে, ট্র্যাপের ভয়ে। কিন্তু ধরেন এই ট্র্যাপ তো পার হয়েছেন, বাংলাদেশ এখন একটা ধরেন স্থিতিশীল অবস্থার মধ্যে আছে, জনগণ আপনাদের সাথে আছে, জনগণ ভোট দিয়ে দেখাইছে যে আপনাদেরকে তারা বিশ্বাস করে, আপনাদের উপর তারা আস্থা রাখে। আপনারাও জনগণকে বলছেন ভোট দেওয়ার জন্য, জনগণ আপনারে পার্লামেন্টের ভোটও দিছে, আপনি হা ভোট দিতে বলছেন, হা ভোটও দিছে। তা হা ভোট দিলে আজকে বাংলাদেশে যদি সংবিধানের এই সংস্কারগুলি হয়, দুইটা বিপদ থাকতে হবে যে এটা করবো না। একটা হইতে পারে যে আমরা আগে না করছি এই জন্য আর করবো না, আর একটা হইতে পারে যে না, এটা করলে বাংলাদেশের এই ক্ষতি হবে এই জন্য করবো না, অথবা বিএনপির এই ক্ষতি হবে এই জন্য করবো না। আমরা কেবলমাত্র দেখি যে গোটা আপনার ধরেন যে জায়গায় বিএনপি গোটা ধরে এই জন্য যে আগে আমরা না করছি, আমাদেরকে ট্র্যাপ করে এখানে রাজি করানো হয়েছে, আমরা এটা করব না। এইটা আসলে কোনো রকম বিএনপির মতো একটা গণতান্ত্রিক দল, যেই দল বাংলাদেশের ধরেন একটা ব্যাপক অধিকাংশ আসন নিয়ে জয়ী হয়ে আসছে, তার এরকম আগে বলছিলাম পরে কেন আমাকে এটা বাধ্য করা হয়েছে এই জন্য করবো না, এইটা কোনো গণতান্ত্রিক অ্যাটিটিউড হইতে পারে না। তাকে দেখাইতে হবে যে এটা হইলে ভাই বাংলাদেশের এই ক্ষতি আছে, তাইলে আমরা কনভিন্স হইতে এই পারি। জায়গায় একটা কথা আছে, সেটা হচ্ছে যে বিএনপির অনেক অভিযোগ যে তাদের সাথে সংসদের সামনে যে চুক্তিটা হয়েছিল যে বিষয়গুলো নিয়ে, গণভোটে তার অনেক কিছুই, এটাই তো বললাম আমি যে গণভোটে এখান থেকে ধরেন তাহলে এটা ইন্টারিম সরকার কি বিএনপির সঙ্গে প্রতারণা করেছে? ওইটা বিএনপি দিক থেকে এটাই বলা হচ্ছে, কিন্তু আমরা জানি না যেমন ধরেন যে এটা বিএনপির সাথে তারা ইন্টারিম সরকার আলোচনা করে প্রশ্ন করছিল কিনা। আমি কেবল একটা জিনিস জানি, আমরা ঐকমত্য কমিশনে যখন ছিলাম পদ্ধতিটা নিয়ে আলাপটা ফাইনাল হয় নাই, আলাপ ফাইনাল হয় নাই বলে আমরা চাইছিলাম এই আলাপটা আরও বাড়ানোর জন্য। কিন্তু তখন কিছু দল বলছিল যে এইটা আসলে ঐকমত্য কমিশনকে ক্ষমতা দেওয়া হোক, তারা আসলে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, আমরা যেহেতু একমত হইতে পারতেছি না, তাদেরকে এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা দিয়ে দেন। তারা যে সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত বিএনপি বলতেছে যে বিএনপির সাথে এটা আলোচনা করে নাই। এখন এটা একটা হইতে পারে, আমি সত্য মিথ্যা জানি না, এটা প্রিন্স ভাইরা বলতে পারবে। আমার কথা হলো কোনো ধরেন আলোচনাই আলোচনা হয়নি হয়, আমাদের সাথে। আমি ধরলাম যে কোনো আলোচনা হয় না, বিএনপির অভিযোগ সত্য। এখন এটা ধরেন জনগণকে আপনি এটা পরেও, আপনি তো জনগণকে বলছেন এটার পক্ষে ভোট দিতে, জনগণ আপনার কথায় ভোট দিচ্ছে। এখন আপনি এটা করলে কি সমস্যা, বাংলাদেশের কি ক্ষতি হবে,
বাংলাদেশে সংস্কার পরিষদ করলে নিশ্চয় বিএনপি নিজেদেরকে প্রতারিত মনে করছে। প্রতারিত মনে করা এক জিনিস, এটা তো হচ্ছে তার ইগোর প্রশ্ন। আরেকটা হচ্ছে দেশের এবং জনগণের কল্যাণের প্রশ্ন। আমি কি কালকে আরেকটা বিরোধ ধরেন, আমি কি জামাতে ইসলামীকে এই বিরোধটা করার সুযোগ দিতে চাই? আমি কি হুঙ্কারটা দেওয়ার সুযোগ দিতে চাই? কিন্তু আমি তো সরকার দিতে চাই না। ট্রান্সপারেন্ট থাকলে বাংলাদেশ সমস্যা কি তো আমি ছিল আরো সরকারের? 5 বছর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় যাইতেছে, আমি তো চাই সবাই মিলে এটাকে আপনি রক্ষা করেন। বাংলাদেশের চাঁদাবাজি হইতেছে, এটা বন্ধ করেন। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্যোগের মুখে, সেটাকে মোকাবেলা করেন। আমি এটা নিয়ে তো তর্ক করতে চাই না। যে জিনিসটা ধরে নিয়েতে শেষ হয়েছে, গণভোটে আপনিও রাজি হয়েছেন, এরাও রাজি হয়েছে, আপনারা একমত হয়ে আসেন। আপনার সামনে নির্বাচনে গেলে আপনি ভয় পাবেন সে আশঙ্কাও নাই। আপনি 200 চাইতে কম সিট পাইছেন এরকমও না। সংস্কার পরিষদ করলে আপনাকে বাদ দিয়ে অন্যরা কেউ পাশ করায় ফেলতে পারবে কিছু, এরকম বাস্তবতাও নাই। তাইলে আপনি কেন একটা পরিস্থিতিকে অকারণে সরকারে থেকে অন্যদেরকে আপনি কেন সেই সুযোগটা পরিস্থিতি দিচ্ছেন? গোলাটা করার সুযোগ দিবেন কেন? আচ্ছা। আমার কাছে এটা হচ্ছে প্রশ্ন। মুক্তাদির রশিদ, আমি আপনার কাছে আসি। সেটা হচ্ছে আপনি তো সাংবাদিক, বাইরে থেকে দেখছেন দুই জোটের নানা রকম কথাবার্তা। আপনার কাছে কি মনে হয় কারা প্রতারণা করছে? আমি জনগণকে। ধন্যবাদ সবাইকে যারা দেখছেন এবং সহ-আলোচক। আমি বহু আগে থেকে এই কথাটা বলে আসছি, যখন এই ঐক্যমত কমিশনের নামে কিছু আমাদের বিদেশি থাকা মানুষজনের উপস্থিতিতে একটা আলোচনা শুরু হলো, তখন থেকেই আপনি দেখবেন যে আমি ফেসবুকেও সরব ছিলাম, আমি লেখালেখি করার চেষ্টা করেছি। বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি যে এই আলোচনাটা যেটাই হবে সেটা সংসদে গিয়ে হওয়া দরকার। আপনি এমন এক আলোচনা এমনভাবে এমন কিছু মানুষকে নিয়ে করছেন যে আলোচনার জন্য হয়তো তারা উপযুক্ত কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং প্রশ্ন উঠেছে, আমি করিনি, আইনজীবীরা প্রশ্ন তুলেছেন যে এই কাজ করার দায়িত্ব কি তাকে দেওয়া হয়েছে কিনা, এটা কতটাকে ইনক্লুসিভ ছিল, কতটুকু সবাইকে মিলে করা হয়েছে। এটা আমি বারবার বলছিলাম যে দেখেন, এই উদাহরণটাও দিয়েছি, খুব মানে ওপেনলি বলেছি যে একটা সম্পর্ক বা একটা বিয়ের ক্ষেত্রে যেমন দেনমোহর কত টাকা দিচ্ছেন, কত সুন্দর কাজে এনে আপনি বিয়েটা করাচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে ওই দুইটা মানুষ কোএক্সিস্ট করতে পারে কিনা। এই সংবিধানের সংশোধন বলেন, আমাদের নির্বাচন বলেন, বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর থাকা না থাকা, এইগুলো প্রশ্নটা ডিপেন্ড করে রাজনৈতিক মতাদর্শিক লড়াইয়ের উপরে। এখন এই আলোচনাগুলো নতুন করে আসার কারণ হচ্ছে জুলাই, যেহেতু জুলাই মাস চলছে, জামাতের তো আসলে 71 প্রশ্নে অনেক ভয় আছে। সো যে কোনো মূল্যে সে জুলাইকে এক্সিস্ট করতে চায়, জুলাইকে নিয়ে থাকতে চায়, যাতে করে জুলাইয়ের সময় তাকে ওই আতঙ্কগ্রস্ত না হওয়া লাগে। এই কারণেই সে জুলাই ছাড়া কিছু বুঝে না, জুলাই ছাড়া তার কোনো গল্প থাকে না, এবং জুলাইকে নিয়ে সে বিপ্লব করতে চাওয়ার একটা মূল কারণ আছে। আপনি সম্ভবত শুনেছেন যে ওয়াশিংটনে জামাতের যারা ডোনার ফান্ডার এরা সবাই বসেছে, তারা আলোচনা করেছে, আমেরিকান ডিপ্লোম্যাটদেরকে ব্রিফ করেছে। ঠিক তখন করেছে জুন মাসের শেষের দিকে, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করছিলেন। কারণ আপনি জানেন যে 1999 সাল থেকে বিসিআইএম নিয়ে একটা বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমারের একটা করিডোরের কথা বহুদিন ধরে বলা হচ্ছে। 500 মিলিয়ন মানুষের ফিউচার নিয়ে একটা আলোচনা চলছে। করিডোর থেকে তো ইন্ডিয়া এক পর্যায়ে সরে গেছে। ইন্ডিয়া এক পর্যায়ে সরে যায়, কিন্তু তারপরে কিন্তু ইন্ডিয়া যে একেবারে সরে যাবে, ইন্ডিয়া যে কখনো আসবে না। আপনি দেখবেন যে 2017 সালে ওআরএফ, যেটা ইন্ডিয়াতে ওদের থিঙ্ক ট্যাঙ্ক, বিজেপিকেও তারা হেল্প করে, তারাও কিন্তু বলেছিল এটার কেন প্রয়োজনীয়তা আছে, এবং এই প্রয়োজনীয়তার মধ্য দিয়ে কিভাবে পশ্চিমবঙ্গকে চায়নার সঙ্গে কানেক্ট করা যায়, মিয়ানমার কিভাবে বেনিফিট হতে পারে, বাংলাদেশ কিভাবে বেনিফিট হতে পারে, এই আলোচনাগুলো কিন্তু ছিল। তো এই আলোচনাগুলো হওয়ার কারণে নিঃসন্দেহে আপনি বুঝতেই পারছেন যে আমাদের অন্য বন্ধু এবং জামাতের ট্রাস্টেড ফ্রেন্ড আমেরিকার ভেতরে এক ধরনের ক্ষোভ আসতেই পারে, এবং সেখান থেকে তারা যে কথাগুলো বলবে, জামাতের যে হুঙ্কার, এর পেছনটা হচ্ছে বেসিক্যালি এই আমেরিকা, এবং এই হুঙ্কারটা সে ওইখানে যখন সে বাটন টেপে, এইখান থেকে তার হুঙ্কারটা আসে। এর বাইরে আপনি জামাতকে কোথাও পাবেন না। জামাত যদি তার পলিটিক্সটা করতে চায়, তাহলে এই মুহূর্তে তার পলিটিক্সটা কি, মানুষের বন্যা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা নিয়ে তার প্রশ্ন, মানুষের সঠিকভাবে যে মানে সবখানে সম্পদের বন্টন ঠিকভাবে হচ্ছে কিনা সেটা হতে পারে তার
সৎ মানুষের শাসনের কথা তারা বলছে, দুর্নীতি ঠেকাতে তারা কি ভূমিকা রাখছে সেটা নিয়ে তার রাজনীতি হতে পারে। তার রাজনীতিটা হতে পারে সংসদে, যে ভাই আমরা এই আলোচনা করতে পারি। তারা কণ্ঠভোটে যদি জিতে ভালো কথা, যেটা জিততে না পারে তাহলে তাদেরকে সেটা মেনে নিতে হবে। এটাই তো ডেমোক্রেটিক প্রসেসের একটা অংশ। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, ওনারা সংসদে এক ধরনের কথা বলেন, বাইরে এসে আর এক ধরনের কথা বলেন। এতে করে তাদের একটা হিপোক্রেসি এক্সপোজ হয়। আর একটা যে জিনিসটা হয় আপনারা খেয়াল করে দেখবেন, ওনারা যে বিরোধী দল, মানুষ যে তাদেরকে বিরোধী দল মনে করছে না এখনো, সেইটা প্রমাণ করার জন্য তারা সরকারকে নামাই দেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা মাঝে মাঝে শুনবেন, মনে হয় যে কালকেই সে সরকারে নামাই দিচ্ছে, এখন সে ইরানে বসে আছে, ইরানে বসে এসে শোকের প্রোগ্রাম করতে গিয়ে ক্যামেরা তুলে হাসির ছবি তুলতেছে। তো এই ধরনের এক একটা কাজ করে আমাদের মনের মধ্যে এক ধরনের মানে সে বিরোধী দল এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করে। আমি মনে করি এইগুলো আসলে বিরোধী দল না। বিরোধী দল হচ্ছে যে আমি সত্যিকার অর্থে চিকিৎসা ব্যবস্থা পাচ্ছি কিনা, আমি আমার মানে যে সমস্ত জীবিকা চালানোর জন্য যে সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলছে কিনা, সেইগুলো নিয়ে আমি তাদের মুখ দিয়ে খুব একটা কথা বলতে শুনি না। মানে আপনি বলতে চাচ্ছেন বিরোধী দল হিসেবে জামাত ইসলামী, এনসিপি কেউ কার্যকর ভাবে কাজ আমি করছে না? আমি আমি বলবো না, তাদের সব কথাবার্তা কার্যক্রম সব ঢাকা কেন্দ্রিক। যে ঢাকা দখল করো, ঢাকা যদি আমার কন্ট্রোল, অনেকটা যে আম আদমি পার্টির মতো, যে দিল্লি দখল করি তাহলে আমার সব কিছু দখল হবে। কিন্তু দিল্লি দখল করা মানে কিন্তু ইন্ডিয়া দখল করা না। এবং আপনি সেটা জানেন যে পশ্চিমবঙ্গে একরকম, কর্ণাটকে একরকম, উত্তরপ্রদেশে আর একরকম। তো ওনারা এই জিনিসটা ভুলে যাচ্ছেন। আমাদের আরও হোমোজেনিক, ইন্ডিয়াতে তো ধরেন এথনিক ডাইভার্সিটি অনেক বেশি, আমাদেরটা তো অনেক বেশি হোমোজেনিক। এইখানে এসে আমার মনে হয় চিন্তা ভাবনাগুলো আমাদের রাজনীতিবিদদের আরও মানে প্রগতিশীল না, আমি বলবো প্রগ্রেসিভ হওয়া উচিত, আরও প্রজ্ঞার পরিচয় দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু একটা ক্রস রোডের মধ্যে আছি। এই মুহূর্তে যদি আমরা না ভাবি যে ইরানের সাথে আমেরিকার সংকট মোকাবেলা হয়ে গেলে বা সংকটটা কমে গেলে আমার বাংলাদেশের কি সংকটটা দাঁড়াতে পারে, আমার সাউথ এশিয়া নিয়ে কিভাবে ভাবনাগুলো হতে পারে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কটা এখন খুব একটা সুখকর না। গতকালও আপনি জানেন যে সেখানে ইন্ডিয়ানদেরকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, সেখানে অপরাধ প্রবণতা নিয়ে কথা বলেছে। সেই মুহূর্তে এবং একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে উগ্রবাদের আবার নতুন করে হানা দেওয়া হচ্ছে এবং এনসিপির একজন নেতাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো এইগুলো যখন আমাদের কনসার্ন, আমাদের আসলে না এই ছোট ছোট বিষয় নিয়ে কথা না বলে, ওই যে সংসার, আমি বারবার উদাহরণটা দিই, সংসারে কোএক্সিস্টেন্সটা ইম্পর্টেন্ট। যেমন প্রিন্স ভাই বলছিলেন যে আমি আমার ওয়াইফকে নিয়ে এখন ডাক্তারের কাছে যাব, এই যে এমপ্যাথি এবং সিম্প্যাথি, এইগুলো জিনিস খুব জরুরি রাজনীতিতে। হাসনাত কায়ুম ভাইকে নিয়ে প্রিন্স ভাই বসে চা খাবেন একসাথে, শফিকুর রহমানকে নিয়ে তারেক রহমান একসাথে বসে চা খাবেন, এই জিনিসটাই বাংলাদেশের মানুষ চান। এই সংঘাতটা আসলে আমরা দেখে আর অভ্যস্ত না, অন্তত এই জুলাই মাসে কখনোই সম্ভব না, যখন আমরা রক্ত দিয়েছি এবং একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে গিয়ে। ধন্যবাদ প্রিন্স ভাই। যে হাসনাত কায়ুম ভাই যেটা বললেন যে আপনাদের হাওয়া বোর্ডের পক্ষে আপনারা ক্যাম্পেইন দেখুন, করেছেন, হ্যাঁ, আমি মানা করিনি তো, আমি বুঝেছি আপনার প্রশ্নটা কি করবেন। আমি বলি জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেখানে কোথাও সংস্কার পরিষদের কথা লেখা ছিল না। এবং জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট সহ আমরা যে সাইন করেছি সেখানে লেখাই ছিল বা বলাই ছিল যে যে দল মানে নির্বাচনে অংশগ্রহণ করবে, এই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে তারা তাদের যে অবস্থানটা এইসব প্রস্তুত নোট অফ ডিসেন্ট দিয়ে যদি তারা সেখানে আপনার ক্ষমতায় আসে তাহলে তাদের মতো করে তারা সেটা বাস্তবায়ন করবে। তো আমরা তো সবাই সেটা মেনেই তো ওখানে স্বাক্ষর করেছি। কিন্তু পরবর্তীতে যখন এটা আপনার গণভোটের ব্যাপারে আসলো, হ্যাঁ আমরা গণভোটে প্রথম বলিনি, আমরা বলেছিলাম যে সংসদ একটি সার্বভৌম সংসদ, সেখানে এমপিরাই আপনারা সেখানে বসে সিদ্ধান্ত নেবে, সেটাই হয়ে যাবে। কিন্তু সেই সময় জামাত এবং এনসিপি সহ কয়েকটি দল তারা গো ধরলো যে না, গণভোট নির্বাচনের আগে করতে হবে। এবং সেই গণভোটের সাবজেক্ট কী হবে তখন পর্যন্ত আমরা জানতাম জুলাই সনদটাই হবে সাবজেক্ট, জুলাই সনদটাই হবে গণভোটের সাবজেক্ট। জুলাই সনদকে আপনি হ্যাঁ বলবেন না বলবেন। কিন্তু পরবর্তীতে যখন জুলাই সনদ নিয়ে গণভোটের যখন বিষয় আসলো, যখন মানে স্বাক্ষরের পর যখন গণভোটের সাবজেক্টগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা শুরু হলো, তখন আমরা সাফ বলেছি যে আমরা এই গণভোটটা রাজি হয়েছে, এই জুলাই সনদ নিয়েই সেটা হবে। কিন্তু পরবর্তীতে ঐকমত্য কমিশন ডক্টর আলী রিয়াজ এবং আমাদের সাথে আলোচনা না করেই তারা যেই গণভোটের যে সাবজেক্টটা সেখানে অন্তর্ভুক্ত করলো, সেখানেও কিন্তু জুলাই সনদের আপনার 18 এবং 19 অনুচ্ছেদের পরিপন্থী কিছু বিষয় সেখানে সংযুক্ত করে দেওয়া হলো, পরিপন্থী বিষয়।
এটা কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করেন। এখন জামাত বা এনসিপি কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের সাথে আলোচনা হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এটা আমাদের সাথে আলোচনা ছাড়াই এটা হয়েছে। এখন আমরা যদি সেখানে বলতাম যে এটা বিরোধিতা করতাম, তাহলে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার যে আগে একটা পরিকল্পনা ছিল 5 বছর অনির্বাচিত শাসন, এবং সেখানে ভেতরে ভিতরে জামাত এনসিপি বা অন্যদের যে সমর্থন ছিল, বা অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন উপদেষ্টা শোনা যায় তাদের সমর্থন ছিল, বা এই ঐকমত্য কমিশনের কয়েকজনের সমর্থন ছিল, তাদের একটা পরিকল্পনা ছিল নির্বাচনকে ভণ্ডুল করে 5 বছরের জন্য পিছিয়ে দেওয়া, যে দেশে নির্বাচনে কোনো পরিস্থিতি নাই। এইটা তখন বাস্তবায়িত কিন্তু হতো। সেই কারণেই আমরা কিন্তু বলছি হ্যাঁ ভোট দেন। আমরা তো বলি নাই যে আমরা এই গণভোটের রায় বাস্তবায়ন করব না। এই গণভোটের যে 4টি বিষয়ের মধ্যে 3.5টি বিষয়ের সাথে আমরা একমত, এবং সেটা আমরা বাস্তবায়ন করব। এখন যেটা জুলাই সনদে আমরা স্বাক্ষর করলাম, যেখানে লেখা আছে যে 100 আসন হবে, সেই 100 আসনে বিএনপির অবস্থানটা কি, যে সংসদ সদস্যদের যে আনুপাতিক হবে সেই অনুযায়ী সেখানে হবে, মানে ভোটের না, ভোটের সংসদ হবে। সদস্যদের। সেটা আমরা স্বাক্ষর করলাম। আর বিষয়ে ওই ভোটের মধ্যে কি লাগিয়ে দেওয়া হলো যে টোটাল ভোটের আনুপাতিক হবে। সেটা কি সাংঘর্ষিক নয়? তো জুলাই সনদের আমরা তো বলেছি যে ওগুলো বাস্তবায়ন, যেটা আমরা স্বাক্ষর করেছি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, এখনো বলছি, সেই সময় বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলেই কিন্তু সেই কথাটি বলেছেন। কিন্তু এই যে জুলাই গণভোটের যে বিষয় ক খ গ ঘ করে যেগুলো অন্তর্ভুক্ত করে দেওয়া হলো আমাদের সাথে আলোচনা ছাড়াই, সেগুলো জুলাই সনদের পরিপন্থী ছিল, এবং সেখানেই আমাদের বক্তব্য। আমরা বলেছি 3.5টি বিষয়ের সাথে আমরা একমত, যেটা নিয়ে আমরা গত মে মাসের 9 তারিখে আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে ঢাকায় ডেকে নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী এই যে অপপ্রচার চালানো হচ্ছিল বিএনপির বিরুদ্ধে, যে জুলাই সনদ বিএনপি মানবে না বা গণভোটের রায় মানবে না, সেই সময়ে তিনি সারাদিন ব্যাপী আপনার একটা মানে সেই মত বিনিময় করে স্পষ্ট করে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন, এবং তারপরে আমরা একটা লিফলেট সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আমাদের অবস্থানটা কি জুলাই সনদের পক্ষে। তা আমরা তো মানবো না এই কথা বলি নাই, আমরা তো মানবো। কিন্তু এখনও তারা বলছে, এখন বলা হচ্ছে গণপরিষদ কি, গণপরিষদ কখন হয়? গণপরিষদ আসলে মূলত একটি যখন নতুন রাষ্ট্র জন্ম নেয় তখনই কিন্তু গণপরিষদের সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই বাংলাদেশে তো গণপরিষদ একবারই হয়েছিল, এবং সেই সময় একটা সংবিধানও প্রণীত হয়েছিল। সেই সংবিধান হয়তো বিভিন্ন সময় কাটা ছেঁড়া করে একটা ফ্যাসিবাদের মানে একটা রূপক অর্থে সেটা তৈরি করা হয়েছিল, ফ্যাসিবাদের সংবিধান। সেই সংবিধানকেই তো আমরা পরিবর্তন করতে চাই। তো সেই সংবিধান পরিবর্তনের জন্য তো গণপরিষদের কোনো প্রয়োজন নেই, গণপরিষদ তো আমার সংবিধানে নাই, ওইটাকে সংস্কার করার জন্য। হ্যাঁ, এখন যদি এই যে আমরা যে কমিটি ফর্মের কথা বললাম, সর্বদলীয় কমিটি, এই যে সংসদের ভেতরে যেখানে কমিটিতে এখনো বিরোধী দল নাম দেয়নি, সেখানে বসে যদি সবাই একমত হয় আমরা গণপরিষদ করব, আবার সেখানে আবার নতুন করে শপথ হবে, অসুবিধা নাই তো। কিন্তু সেখানে আপনি আসবেন না, আপনার নাম চাওয়া হলো, আপনার এই যে এখানে না এসে আপনি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান সংশোধনের যে বিষয়টা আসে সেটাকে আপনি ঝুলিয়ে দিলেন, বাধাগ্রস্ত করলেন, আর বাইরে আপনি মাইক লাগিয়ে বলে বেড়াচ্ছেন যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আমরা তো জুলাই সনদ বাস্তবায়নের জন্যই তো ওই কমিটি ফর্মের আমরা কথা বলেছিলাম। সেই কমিটিতে আপনি নাম না দিয়ে আপনি বাইরে মাইক করে বেড়াচ্ছেন, মিছিল করে বেড়াচ্ছেন যে বিএনপি জুলাই সনদ মানে না, তারা আরেকটা বিপ্লব ঘটাবেন, আরেকটা অভ্যুত্থান ঘটাবেন, আরেকটা আগ্নেয়গিরি করবেন। এগুলো করে জনগণকে ওই যে গণ অভ্যুত্থানের যে চেতনা শুধু খাতা কলমে লিখলেই হবে না, সেই চেতনাটা কি একটা উন্নত জীবন দেওয়া, একটা বেটার বাংলাদেশ, যে বেটার বাংলাদেশ দেওয়ার জন্য তারেক রহমান আপনি কাজ করছেন। তিনি বলেছেন, অনেকে বিগত আমলে বলেছে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, প্যারিস হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে। আমরা বাংলাদেশকে আমেরিকা সিঙ্গাপুর বানাতে চাই না, আমরা বাংলাদেশকে বেটার বাংলাদেশ করতে চাই, যে বেটার বাংলাদেশে জনগণ বেঁচে থাকার ন্যূনতম অধিকার পাবে, যে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, কর্মসংস্থান পাবে, শান্তি পাবে, নিরাপত্তা পাবে, সেই বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। সেটা কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়? সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা ধারণ করি। বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যে কারণে তারেক রহমান একটা উদ্যোগ দিয়েছেন আগামী 2-3 বছরে আমাদের আয় ইনকাম দ্বিগুণ করে দেওয়া, জনগণের আয় ইনকাম দ্বিগুণ করে দেওয়া, সেই উদ্যোগটা দিয়েছেন। যদিও আপনার ধরেন বাধা হচ্ছে, আপনার এই যে ধরেন ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ আবার গতকাল থেকে আবার শুরু হয়েছে, আবার কোন দিকে যায় আমরা জানি না, তারপরেও কিন্তু আমরা শুরু করেছি। আজকে সেই আলোচনায় না গিয়ে,
সেই আলোচনায় না গিয়ে আমরা এই যে বারে বারেই আমরা পিছনের দিকে আসছি, সেই পুরনো বন্দোবস্তের মতো। এনসিপি নেতারা বলতো না যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নয়া এটা তো বন্দোবস্ত। নয়া বন্দোবস্ত, এইটা তো তাদের নয়া বন্দোবস্তের পরিচয় বহন করে না। এটা তারা সেই আওয়ামী বন্দোবস্তের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার কাজ তারা করছে, এবং সেই কাজ জামাত ইসলামী করছে, এবং আমাদের কাইয়ুম ভাইরা বুঝে হোক না বুঝে হোক সেখানে তারা বাতাস দেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা যেটা করতে চাই, আমরা আসুন, আমরা এই যে গণপরিষদ শুনতে খুব ভালো লাগে, খুব সুন্দর শব্দ। আমরা একটা গণপরিষদ করব, আমরা একটা নতুনভাবে সংবিধান আমরা প্রণয়ন করব, রিরাইট করব। রিরাইটের তো প্রয়োজন নাই, গণপরিষদ তো একবার হয়েছিল, আমি কেন আবার গণপরিষদ করতে হবে? হ্যাঁ ঠিক আছে, তারপরে আপনার বসেন সংসদে বসে, ওই কমিটিতে বসে যদি গণপরিষদের কথা আবার আসে, হবে, সংবিধানে সন্নিবেশিত করেন, আমরা সেভাবে আমরা কাজ করি। সেখানে না গিয়ে আমি শুধু বাইরে যাচ্ছি, তাহলে তো হবে না। আজকে এই জিনিসগুলো এই যে জুলাই আগস্ট মাসে আসলেই কিন্তু সামনে আসে, এর আগে কিন্তু আমরা ভুলে যাই। এই যে দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যারা নিহতের পরিবার, আহত, তাদের নিয়ে একটি সমাবেশ করলেন 4 জুলাই। সেখানে যে আমাদের যে নিহতদের মায়েদের যে আর্তনাদ, ভাইদের যে আর্তনাদ, বাবাদের যে আর্তনাদ, কিংবা যারা পঙ্গু হয়েছে তাদের যে আর্তনাদ, আপনি শুনেন নাই? আপনার চোখের পানি কি আসে নাই? সেই আর্তনাদকে আমি যদি ধারণ করে তাদেরকে যদি একটু বেটার লাইফ দিতে পারি, সেটাই তো আমার বড় কিছু। তারা তো এই বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদকে আনতে চায় না, তারা বাংলাদেশে একটু ভালো জিনিস করতে চায়। আজকে যারা এই যে নেতৃত্ব দিচ্ছে, যে বাইরে যারা কি বলে জুলাই সনদের বাস্তবায়ন করতে চায়, তারা কি ওই ক্যান্সারে আক্রান্ত ভাইটির পাশে গিয়ে দাঁড়িয়েছে? ওই মা তো বললেন যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি স্বাস্থ্য উপদেষ্টার দুয়ারে 4 দিন গিয়ে বসেছিলেন, মানে ছাত্র উপদেষ্টাদের বাড়িতে বাড়িতে তিনি ঘুরেছেন, একটা পয়সাও দিয়ে তো কেউ সহযোগিতা করে না, কোনো পথ দেখায় নেই। উনি বিএনপির কাছে আসে নাই, কিন্তু বিএনপি খবর পেয়ে তারেক রহমান তার পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়াচ্ছেন, পুরো চিকিৎসা করাচ্ছেন, এবং তার মায়ের কর্মসংস্থানের ব্যাপারেও তিনি উদ্যোগ নিয়েছেন। এরকম তো ধরে 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 তারেক রহমান কাজ করছেন। সেটা কি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নয়? কাইয়ুম ভাই, আমরা এই যে মানে জুলাই সনদ, গণভোট, এর বাইরে কি আমাদের আর কিছু না? এখন সংকট কি শুধু এই জায়গা? না, নিশ্চয়ই আছে। আমি একটু তার মধ্যেও একটু গ্যাপ আছে, এটা একটু বলিনি। ভাই যেটা বললেন, প্রিন্স ভাই যেটা বললেন, গণপরিষদ কিন্তু কেউ চাচ্ছে না। গণপরিষদ চাওয়া মানে হচ্ছে একটা নতুন সংবিধানের আয়োজন করা। সংস্কার পরিষদ হচ্ছে এমন একটা জিনিস যে আপনি নতুন সংবিধানে যাচ্ছেন না, আবার সংশোধনের যে পদ্ধতি পার্লামেন্টে বসে, এটা আপনি করছেন না। কিন্তু আপনি ওই সংবিধানটাই তো সংশোধন, যদি যে জায়গা হ্যাঁ, সংশোধনই চাচ্ছেন আপনি, ফর্মটা এরকম। আমাদের এখানে সংশোধনগুলি হয়েছে, সরি, গণপরিষদ, আমি সংস্কার পরিষদের কথা বলছি। আমি আচ্ছা, যেটা গণপরিষদ সংস্কার পরিষদ একই ধরনের, ওনারা যে প্রস্তাবগুলো করছেন আর কি। আমরা একটু বলি যে একটু 1 মিনিট, তাইলে জিনিসটা হচ্ছে যে আমরা বলছি যখন আপনি সংশোধনটা করেন, যেমন ধরেন আপার হাউস এমন একটা কাঠামো, যে কাঠামোটা আমাদের সংবিধানের মধ্যে ছিল না। আপনি যখন আপার হাউসের কথা ধরেন, আপনি আপার হাউসে পিআর হবে কি হবে না, এটা তো আলাদা প্রশ্ন। এটা বিএনপি ধরেন পিআর চায় না, তো বিএনপি আপার হাউস তো চায়, 31 দফায় আপার হাউস আছে। আপার হাউস যখন বিএনপি পিআর চায় না, তাও পুরোপুরি ঠিক না। পার্লামেন্টারি পিআর চায়, হ্যাঁ, পার্লামেন্টারি পিআর চায়। পার্লামেন্টারি পিআর চায় না বলতে আমি ওই যে পিআরটা নিয়ে ভোটের অনুপাতে যে ওইটা চায় না, পার্লামেন্টারি সিট অনুপাতে পিআর চায়। তো যেইটা হচ্ছে যে আমাদের এখানে কতগুলো এক্সপিরিয়েন্স আছে, আমাদের তো অনেকগুলো আন্দোলনের অভিজ্ঞতা আছে। আমরা ধরেন এখানে একটা বড় রকমের আন্দোলনের অভিজ্ঞতা হচ্ছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করছি। বিএনপি সেই আন্দোলনের সাথে একমত হয়ে পার্লামেন্টে বসে এইটাকে আসলে এই ব্যবস্থা সে যোগ করছিল। কিন্তু কি হয়েছে, এটা পরবর্তীতে আমাদের হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন বলে দিছে যে তুমি এটা এমন একটা ব্যবস্থা করছো যেটা আসলে তুমি পার্লামেন্টে বসে এটা করতে পারো না, পার্লামেন্টের এই ক্ষমতা নাই যে তুমি বেসিক স্ট্রাকচারটা পাল্টাইতে পারো। এখন ধরেন বিএনপি একটা আপার হাউস চায়। আপার হাউস হচ্ছে আপনার কনস্টিটিউশনের যে আসলে স্ট্রাকচার আছে, এই বেসিক স্ট্রাকচারের বাইরের একটা জিনিস। আপনি এটা যখন করবেন, আপনার সামনে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে তো আপনি এটা চাইবেন যে ভবিষ্যতে এটা যেন আসলে আমরা যেটা করলাম এটা যাতে উড়ায় কেউ না দেয়, এটা আদালতে গিয়ে যাতে বাতিল না হয়। তাইলে সেইটার জন্য হচ্ছে আসলে সংস্কার পরিষদের কথা।
তাহলে সংস্কার পরিষদ আপনি তো এগ্রি ওইভাবে, মানে আপনি আপত্তি করছিলেন কিন্তু আবার আপনি এটাকে মেনে নিচ্ছেন একভাবে, একটা পরিস্থিতির কারণেই মেনে নিচ্ছেন। আমি বলতেছি এখন তো আপনার বিএনপির সামনে ওই কোনো ঝুঁকি নাই, আপনি আপার হাউস করবেন, এইটা যাতে আসলে সাস্টেনেবল হয়, তাইলে সংস্কার পরিষদে যেহেতু আপনার কোনো ঝুঁকি তো আপনি পড়তেছেন না, তাইলে আপনি এটা করবেন না কেন? আচ্ছা, আপনার প্রস্তাবেই তো আপনি আমাদের ঠেকাবেন। এইটা আমাদের একটা। আমাদের দেশে আরেকটা কথা আমি আপনি যেটা বলতেছিলেন যে এইটাই একমাত্র সমাধান কিনা, না এটা একমাত্র সমাধান কিংবা এটাই একমাত্র সংকট এরকম না। কিন্তু বাংলাদেশে এই যে যেটা বলতেছিল উনি বা ভাই যেটা বলতেছিল, আমরা যেটা দেখি, ভাই যেমন বলতেছিল যে এখানে ৭১-এর পরে এত মানুষের জীবনদান তো আর কখনো লাগে নাই। ২৪-এর আন্দোলনে যেটা হয়েছে। ২৪-এর আন্দোলনে যেটা হইলো, এইটা ধরেন জামাত ইসলামী একটা দল আজকে সে সংস্কারের কথা বলতেছে। ৫ আগস্টের আগ পর্যন্ত আমরা তো রাজপথে ছিলাম, ওনারা যতই বলুক যে ওনাদেরকে আমরা ভাষায় দেওয়ার কিন্তু ওনারা তো নিজেরা জানে যে আমরা হাসিনা বিরোধী লড়াই আমাদের সামর্থ্য কদ্দূর ছিল, আর আমরা এটা নিয়ে আসলে আমাদের জানের উপর দিয়ে কতটা চিল্লাইছি, আমাদের স্বাস্থ্য কতটা, আর আমরা চিল্লাইছি কতটা, এটা নিয়ে তো ওনাদের কোনো সন্দেহ থাকার কোনো জায়গা নাই, কারণ আমরা সাথেই ছিলাম, রাজপথেই ছিলাম। আমরা জামাত ইসলামীকে কোনোদিন সংস্কারের কথা বলতে শুনি নাই ৫ তারিখের আগে। আমরা সংস্কারের কথা বলতেছিলাম, ওইভাবে মাঠে ছিল না, জোর ছিল, তাদের তো বিবৃতি দিয়ে হলেও ছিল, অন্যভাবে ছিল। ওনাদের সাথে যখন আমরা তর্ক করি, ওনারা তখন ৩১ দফা, আমরা ধরেন ১৪ দফা, এগুলি নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন সংস্কার কিংবা মেরামত হচ্ছে এই অঞ্চলের একটা আলোচনার বিষয়। এটা জামাতের কোনো বিষয় ছিল না। জামাত কেন ঢুকতে পারলো এখানে? ৫ তারিখের পরে দেখলো যে এটা তরুণদের মধ্যে, ছাত্রদের মধ্যে, জনগণের মধ্যে এটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বিএনপির উপরে আমার ক্ষোভ বলেন, অভিযোগ বলেন, বা যেটাকে বলে বাতাস দেওয়া বলেন, আমার অভিযোগ হচ্ছে যে আপনি এই যে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই আকাঙ্ক্ষাকে আপনি কেন মুক্তিযুদ্ধের বিরোধী একটা শক্তিকে এটার মালিকানা দিচ্ছেন কেন? আপনারা দিচ্ছেন কেন আপনারা এইটার মধ্যে আসলে আপনারা তুলে আপনার দিচ্ছেন। হাতে যে মালিকানা আছে, আপনি ধরেন জিয়াউর রহমান কি করছিল, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করছে, বাকশালের বাইরে আসছে। এখনো পর্যন্ত আপনারা যে জিয়াউর রহমানকে ধরেন এইখানকার মানুষ যে গ্রহণ করার একটা জায়গা, এটা তো এই। এবং আমি তো বলি যে বাংলাদেশে এই সংস্কার যদি ওনারা করে, আমরা যতই বিএনপির বিরোধিতা করি, বিএনপি আরো ৫০ বছর এই সংস্কারের গল্প বলে রাজনীতি করবে, কিন্তু এই রকমের একটা জিনিসের বিপক্ষে ওনারা দাঁড়ায় কেন? জামাতকেও এখানে দাঁড়াইতে দেয় কেন? এইটা হচ্ছে আমার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। এইটাকে যদি ওনারা মনে করে যে ওনাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করার জন্য করি, তাইলে আসলে ওনারা শত্রু মিত্র চিন্তা ভুল করবে এবং বাংলাদেশকে বিপদের দিকে ঠেলবে। আমরা কোনোভাবেই এই দৃষ্টান্তটা স্থাপিত হোক, বাংলাদেশে নির্বাচন হয়েছে, নির্বাচনে জনগণ একটা জিনিসকে ম্যান্ডেট দিছে এবং বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে ম্যান্ডেট মানে নাই, এই রকমের কলঙ্কজনক অভিজ্ঞতার মধ্যে বিএনপি না পড়ুক, এটা আমরা চাই। এবং বিএনপি এটা করলে আজকে মনে করতে পারে যে হাসনাতকে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিরোধী শক্তি। আমি এটা বলতে পারি ৫ বছর পরে হোক, ১০ বছর পরে যখন আপনারা ক্ষমতা থেকে বের হবেন, সেদিন আপনি বুঝবেন যে আপনি আসলে কি কাজটা করছেন এবং এটা আপনার কত বড় ক্ষতি করছে। আমি মনে করি যে বাংলাদেশে এইরকম কোনো এক্সাম্পল সেট হওয়া উচিত না যে জনগণকে ভোট দিতে বলছি এবং তারপরে জনগণকে বলছি যে এটা মানি না। আমরা মানি না কথা বলিনি, মানে ট্র্যাপের কথা বলা মানি না এই কথা বলিনি আমরা। আপনি 3:30 পর্যন্ত মানেন? 3:30 মানি আপনি 3:30 মানেন, আধাটা মানেন না। জুলাই সনদে যেটা লেখা আছে সেটা আমরা একেবারে পুরোটাই বাস্তবায়ন করি। মুক্তাদির রশিদ, সেটা হচ্ছে যে এটা জুলাই মাস, সেই আন্দোলনের মাস, তো সেই আন্দোলনের মাস নিয়ে আবার নানা রকম কথা হচ্ছে। নাহিদ ইসলাম আবার নতুন করে সামনে নিয়ে এসছেন যে কেউ বিদেশে এসে দাবি করতেছে সেই জুলাই মানে নেতৃত্ব, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। হঠাৎ করে কিন্তু মানুষ, মানে তিনি বলছেন মানুষ জানে কারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু তিনি হঠাৎ করে কেন এই অভ্যুত্থানের কে নেতৃত্ব দিয়েছে সেটা নিয়ে বিতর্ক সামনে আনলেন? নাহিদ, এটা আমার মনে হয় যে পলিটিক্যাল রেথরিক্স। আমি ওকে যতটুকু রিড করতে পারি, তো ওকে তো কিছু বলে তার ফ্যান ফলোয়ারদেরকে তো ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমরা এটার মেইন স্টেক হোল্ডার। তো এটা তো কারণ নাহিদরা তো আর 71-এ থাকে নাই, বা মুক্তিযোদ্ধা না, বা 90-এর গণ অভ্যুত্থানে তাদের ভূমিকাও নাই। তাহলে তাদের জন্য একটা এবং ওয়ান সলিউশন হচ্ছে 24, এবং 24কে যদি ওরা ধারণ করে 24কে নিয়েই তারা পলিটিক্সটা করে, আমি এটাকে সাধুবাদ জানাই এই কারণে যে জামাত যে জুলাইয়ের জামাতিফিকেশন করছে, এই জিনিসটা থেকে আমরা অন্তত মুক্তি হবে।
জুলাইকে জামাতিফিকেশন করতে গিয়ে সেটার যে একটা পাকিস্তানিকরণ হয়েছিল বাংলাদেশে গত 17 মাসে, এইটা অন্তত আমাদের দেখতে হবে না। কারণ তারা সবখানে বুঝাইতে চাইছিল যে পাকিস্তান ঠিক ছিল, আমরা ভাই ভুল করছি, আমাদেরকে আসলে আবার এক হয়ে যেতে হবে। পাকিস্তানে আমি যাই, পাকিস্তানের সাথে আমার খুব ভালো সম্পর্ক, পাকিস্তানের মাটিতে গিয়ে আমি খাওয়া দাওয়া করি, কিন্তু তারপরে আমি বলি যে পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ। এই বাস্তবতাটা জামাত ইসলামের অনেকে মানতে চান না এবং তাদের ছাত্র সংগঠন শিবিরও মানতে চায় না। কিন্তু সেখানে এসে যখন আমি দেখি যে জুলাইকে ধারণ করতে চায় নাহিদ ইসলামের মতো কোনো ছাত্র নেতৃত্ব, আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাই। কিন্তু যদি সে বলে যে বিদেশ থেকে এসে তখন এটা একটা মিথ্যাচার হবে। সে নিজেও জানে যে 19 তারিখে তারা যখন পারছিল না, 17 তারিখের পরে যখন তারা বিধ্বস্ত, তখন এই বিএনপি তাদেরকে খুব কিছু অল্প কিছু মানুষ তারা জানতো, কারণ বিএনপির ভিতরে অনেক ওই সময় ফ্যাসিবাদের দোসর ছিল যারা আস্তে আস্তে করে লিক করে দিত যে কি করতে যাচ্ছে। এই জন্য খুব সিলেক্টিভ অল্প কিছু মানুষ, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, খুবই অল্প কিছু মানুষ তারা কমিউনিকেট করেছে যে এই আন্দোলনটা আমরা সম্পূর্ণ ব্যাকআপ দিব। আপনি ভিডিও আছে, আপনি সময় টেলিভিশনের ভিডিও বলেন, আমার কাছে ভিডিও আছে। আপনি 3 আগস্ট এসে যান, শহীদ মিনারে যান, পুরাটা সামনের দিকে নাহিদরা দাঁড়ানো, আমি নিজে ওইখানে ছিলাম, পুরাটা চারপাশে বিএনপি ছাত্র দলের অঙ্গ সংগঠনরা সব ভরে আছে। এরা হাসনাত কাইম ভাইরা খুব ভালো করে জানেন। প্রত্যেকটা আন্দোলন, আমি মিরপুরে ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি অন্যান্য যে সমস্ত জায়গায় ছিলাম, প্রত্যেকটা জায়গায় শিল্ড হিসাবে থাকছে ছাত্র দল, যুব দলের নেতাকর্মীরা। আপনি দেখেন যে 10 নম্বরে পুলিশকে পিটায় যে ভিতরে নিয়ে আসতেছে, এই কাজটা কে করেছে? ওই আজকে মিল্টন ভাইদের ছেলেরাই করেছে। ওইখান থেকে ইট মারতে 3.5 ঘন্টা আমি ওইখানে ছিলাম, 3.5 ঘন্টা আমি ওইখানে গুলিবিদ্ধ হয়েছি, 3.5 ঘন্টা ধরে ইট মারতে মারতে এক পর্যায়ে পুলিশ বিধ্বস্ত হয়ে থানার ভিতরে এসে পালাইছে। এখন নাহিদ যদি এই কথাগুলো, নাহিদ তো ওই সময় মাঠে ছিল না ভাই, এখন নাহিদ তো ওই সময় ডিবি কাস্টডিতে হয়তো হারুন সাহেবের সাথে খাওয়া দাওয়া করতেছে, ওর মাথার ভিতরে হারুন হয়তো কিছু খাওয়াই দিছে, হ্যাঁ, ওর ভিতরে ওইগুলা মাথার ভিতরে ওইগুলা কাজ করছে। বাস্তবতাটা তো জানে না ভাই। আমরা রক্ত দিছি, আমরা দেখেছি চোখে কি হয়েছে। ওই সময় ওই মুহুমুহু গুলির ভিতরে যে ছেলেগুলা, যে ছাত্র দলের ছেলেরা কাপড় শার্টটা খুলে শুধু একটা প্যান্ট পরে চলে আসছে, এদের কাছে আপনি ভাই এই নির্দেশনাটা কোথা থেকে আসছে? এই নির্দেশনাটা বিএনপি থেকে আসছে দেখে তারা এখানে দাঁড়াইছে। তারা দেখেছে যে আমার নেতা বলেছে। মারা গেছে, আপনি দেখেন না, যারা মারা গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলিট পোলাপান কেউ মারা গেছে, নর্থ সাউথের এলিট পোলাপান মারা গেছে, গরিব মানুষের পোলাপান মারা গেছে। গুলি খাইছে কারা? এরা মারা গেছে। এরা মারা গেছে কারণ ওইখানে আমি এরকমও পাইছি, আমি যখন এগুলো নিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখেছি, বলে ভাই আমরা বিএনপি পরিবার মিল্টন ভাইয়ের এলাকায় ছিলাম, মিল্টন ভাই আমাদেরকে বলছে কেউ ফলের দোকান নিয়ে এসে বসে আছে, সারাক্ষণ পানি দিয়ে শরবত খাওয়াইছে। তা এই মানুষগুলি মারা গেছে পরবর্তীতে। এখন আপনি এগুলোকে অস্বীকার করতে পারেন, এগুলো আপনাদের হাসিয়াত হতে পারে, বাট আমি মনে করি এইগুলোর মধ্য দিয়ে বেসিক্যালি জুলাইকে আপনি একেবারে অপমান করছেন। এই জুলাই কোনো ব্যক্তির না, এই কোনো মাস্টার মাইন্ডের না, এই জুলাইটা সার্বজনীনভাবে একটা বৃহত্তর জনগোষ্ঠী যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে করেছিল, সেটাকে যদি আপনি মেনে না নেন, তাহলে ভবিষ্যতে আর কোনো আন্দোলনে জনসম্পৃক্ততা থাকবে বলে আমি মনে করি না। ওকে প্রিন্স ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে ফ্যাসিস্ট হাসিনা পলাতক, তার দলকে নিয়ে নানা রকম কথা হচ্ছে, বিভিন্ন সময় সেও বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে ফিরে আসবো, এবং নেতাকর্মীরা মিছিল মিটিং করছে, কিন্তু তাদের বিচার প্রক্রিয়া নিয়ে বিরোধী দলের একটা অভিযোগ আছে যে ধীর গতি চলছে এবং তাদের বিচারটা ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। আমি একটু প্রথমে বলি যে নাহিদ ইসলাম যে বলেছেন 2 মিনিট, যে আমি শেষ করি, যে বিদেশ থেকে এসে উনি তারেক রহমানকে ইঙ্গিত করছেন, সরাসরি বলি না। আচ্ছা, আজকে তো ভাই বললেন যে তারেক রহমান কি করেছেন এই আন্দোলনে, এটা যদি তারা অস্বীকার করে, তারা পুরো ইতিহাসের সাথে ইতিহাসকে তারা অস্বীকার করবে। তারা যেখানে ব্যর্থ হয়েছেন বা যেখানে যে তারা আর পারছিলেন না, সেই সময় তারেক রহমান সমগ্র বাংলাদেশকে সংগঠিত করেছেন, শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও তারেক রহমান এই আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন। এবং একদম গুণে মানে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে আমিও একটা পার্ট ছিলাম তার সাথে। সে সময় তারেক রহমানের সাথে আমি ওতপ্রোতভাবে আমি সে সময় কাজ করেছি, একেবারে মানে ঘন্টায় ঘন্টায় আমাদের সাথে যোগাযোগ ছিল, এবং তার নির্দেশগুলো আমরা কিভাবে সমগ্র জায়গায় আমরা ছড়িয়ে দিয়েছি। আমরা সেটাকে যদি অস্বীকার করে তাহলে আমাদের বলার কিছু নাই। আজকে তারেক রহমান তো নিজেও স্বীকার করছেন না যে তিনি এইটার মাস্টার মাইন্ড, কিন্তু
তিনি আজকে সেদিন পরশুদিন কি বললেন 4 তারিখে যে এই এই আন্দোলন সবার অংশগ্রহণ ছিল, জনগণ এটার নায়ক, সেই স্বীকৃতি যে তিনি জনগণকে দিয়েছেন। কিন্তু আজকে ঘুরিয়ে ফিরে তারেক রহমানকে তারা এখানে নিয়ে আসতে চেষ্টা করে। তারেক রহমান তো কখনো বলেননি আমি এটা নেতৃত্ব দিয়েছি, উনি তো জনগণকে এই ক্রেডিটটা দিচ্ছেন, সকল রাজনৈতিক দলকে, সকল ছাত্র সংগঠনকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উনি এই ক্রেডিটটা দিচ্ছেন। তো কেন ওনারা ঘুরিয়ে ফিরে তারেক রহমানকে তারা ইঙ্গিত করতে চান, এটা বোঝার ক্ষমতা আমাদের রাখতে হবে। আর আপনি যেটা বললেন যে ফ্যাসিবাদ, এই আমরা তো চাই যে উনি বাংলাদেশে ফিরে আসেন, আমরা তো চাই বাংলাদেশে ফিরে আসুক, উনি এই ট্রায়ালটা ফেস করুক। উনি যে গণহত্যা চালিয়েছেন, উনি যে দমন নিপীড়ন চালিয়েছেন, সমগ্র বাংলাদেশকে তিনি ফ্যাসিবাদের রাষ্ট্রে পরিণত করেছিলেন, সেইটার বিচার কি ওনাকে মুখোমুখি হতে হবে না? তা আমরা তো চাই উনি আসুক। হাসনাত ভাই 30 সেকেন্ডে যদি আপনি কিছু অ্যাড করতে চান আর কি, আমাদের হাতে না, সময়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরেন আমি বিএনপি এবং অন্যরা সবাই আন্দোলনে ছিল। এই আন্দোলনের একটা সার্বজনীন আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাটা আমরা তর্ক করার সময় যাই বলি, আমরা প্রত্যেকে জানি। আমরা যদি এই রাজনৈতিক দলগুলি যদি সেটার প্রতি লক্ষ্য রাখে এবং বাংলাদেশকে ওই পথে আগাইতে চাই, তাইলে আসলে বাংলাদেশ ওই পথে যাবে। আর না হয় ধরেন এই স্বৈরতন্ত্র, অন্যান্য পরিবারতন্ত্র বলেন, এগুলি আবার আমাদের মধ্যে আসলে গাইডে বসবে। সেটা মানুষ চায় না। এত রক্তের পরে এরকম জিনিসে ব্যাক করুক বাংলাদেশ, এটা কেউ চায় না। আমার কাছে যেটা মনে হয়েছে, জুলাইয়ে যেহেতু আমি নিজে খুব অতপ্রতভাবে ছিলাম, এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা অ্যাকাউন্টেবিলিটি বেসড গভর্নমেন্টের স্বপ্ন আমরা দেখি। এই ভারসাম্যর কথা যেটা বলে অনেকে, হাসনাত করিম ভাই আবার আমার কথায় মান করবেন না, ভারসাম্য বলতে আসলে রেজিম চেঞ্জকে বোঝানো হয়। রেজিম চেঞ্জকে সহজে বুঝাইতে না পেরে বিভিন্নভাবে এমন একটা সরকার ব্যবস্থা থাকে যাতে চাইলেই ওয়াশিংটনে সুইচ বাটন চিট দিলেই বাংলাদেশের সরকার পতন হয়ে যায়, এরকম আমরা এরকম চাই না। আমরা চাই একটা অ্যাকাউন্টেবিলিটি পূর্ণ একটা সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চাইলেই 20টা গাড়ির বহন নিয়ে ঘুরতে পারবেন না। এই যে অ্যাকাউন্টেবিলিটি সে নিজের থেকে আসবে, এরকম একটা শাসন বর্তমান ব্যবস্থা প্রধানমন্ত্রীর ভিতরে তো এই ধরনের পরিবর্তন আমরা দেখছি। আমরা এটা চাই যে এটা উনি শেষ দিন পর্যন্ত এটা ধরে রাখুন। আজকে হয়তো উনি জনপ্রিয়তার জন্য হয়তো করছেন, আমি যেটা জানি না, কিন্তু ওনার উদ্দেশ্য তো উনি আমাকে বলেননি। কিন্তু যদি উনি সত্যিকার অর্থে যতটুকু আমাদেরকে বলেছেন, সাংবাদিক হিসেবে আমরা যখন ওনার সাথে বসেছি তখন বলেছেন যে উনি চান যে ক্ষোভ, ঘৃণা এগুলোর বাইরে এসে নতুন একটা বাংলাদেশকে উপহার দিতে। সেখানে একটা জরুরি বিষয় রয়েছে যে বিচার ব্যবস্থাকে আমাদের সত্যিকার অর্থে অ্যাকাউন্টেবল করা। বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যারা জুলাইয়ের সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, জুলাইয়ের আগে গুম, ক্রসফায়ারের নামে যেভাবে 15-17 বছর একটা মহিরুহ হয়ে উঠেছিল শেখ হাসিনা, সেগুলো যেন অ্যাকাউন্টেবল। আমাদের হাতে আর সময় নেই। মুক্তাদির রশিদ, হাসনাত কাইয়ুম এবং প্রিন্স ভাই, আপনার তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।